অন করি, তাহলে তোমাদের রেকর্ডটা দিতে সুবিধা হবে। তোমরা কি রেকর্ড ক্লাসটা করো? এটা কি কোনো উপকারে লাগে? স্যার লাগে তো। আর ইউ শিওর? জি স্যার। কারণ তোমাদের ক্লাসগুলো করানোর পর আমাকে রেকর্ডিং এর কাজটা আবার করতে হয়, ঠিক আছে? ওকে, ওটাকে আবার মেকআপ টেকআপ স্যার করতে এখনো হয়। তো ম্যাথ পড়া শুরু হয় নাই তো, পড়ার ক্ষেত্রে এগুলো তো লাগে না। না, যদি কারো ম্যাথ লাগে, হলে তো হয়তো যদি কারো লাগে লেগে থাকে, এই যে ইলমা বলছে লাগে, তাহলে সেই ক্ষেত্রে ইলমা এখন একজনের জন্য হইলেও তো আমাকে হয়তো কাজটা করবো, অবশ্যই করবো, তোমাদের ভালোর জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে যে পড়াটা পড়েছিলাম আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আজকে আমরা সরাসরি পড়াতে চলে যাচ্ছি। একটু রেসপন্স করো, আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা জি চলে স্যার আসো, দেখা যাচ্ছে। চলে আসো, আমাদের লাস্ট একটা স্বরূপ বাকি আছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন, আন্তর্জাতিক। ঠিক আছে? এই স্বরূপটাই শুধু আমাদের বাকি আছে, এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব। স্বরূপের মধ্যে আমাদের এই ইন্টারন্যাশনাল ফিন্যান্স অথবা আন্তর্জাতিক অর্থায়ন বলতে আসলে কি বোঝায় আমি একটু তোমাদেরকে বলি। এট ফার্স্ট, যেমন বর্তমানে তোমরা দেখবা তোমাদের বাসা কারো কি হালি শহরের আশেপাশে আছে? আমি অবশ্যই তোমাদের বাসার ঠিকানা কারো জিজ্ঞেস করা হয়নি মনে হচ্ছে। বাসায় কি কারো হালি শহরের আশেপাশে আছে? হালি শহরে কি আরো বাসা আছে? জি স্যার। স্যার আমার, জি স্যার। আমার টাকা স্যার আমি আমারও। সানিকা। সানিকা, সানিকার বাসা কোথায়? স্যার হালিশহর বিপ্লব। ডি ব্লক। তারপর আর কার? স্যার আমার মারিয়ার হ্যাঁ, বাসা কোথায়? বড়পুর মুন্নেপাড়া। আচ্ছা, বড় পোল হলে তো হালি শহরের মানে একদম ফুল্লাতলি আশেপাশে, তাই না? স্যার আচ্ছা, কলেজের স্যার দিকে। আমার আছে কে এটা? স্যার কারিন। হ্যাঁ কারিন। হ্যাঁ কারিন, বাসা কোথায়? স্যার চুনা ফ্যাক্টরি মোড়। ওরে, তাহলে তো ফুল্লাতলি একদম আশেপাশে আছে। আচ্ছা, প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠতেছে, তাই না? ইলিশ মাছ বাসায় খাচ্ছ? প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ইলিশ মাছের সিজন চলতেছে, যদিও একদম লাস্ট দিকে স্যার চলে অনেক আসছে। বেশি। হ্যাঁ অনেক বেশি, এবং এইবার স্যার সবচেয়ে স্যার হ্যাঁ, আমাদের কেনার দরকার পড়ে না। কেন আব্বু স্যার? শিপের ক্যাপ্টেন তো। স্যার আব্বু ওরে, শিপের ক্যাপ্টেন তো। আচ্ছা আচ্ছা, তোমার আব্বু শিপের ক্যাপ্টেন? জি স্যার। তোমার স্যার বাসা, আমারও সেম। তোমার বাসা কোথায়? TDS 17। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তাহলে এই যে একটু দেখো, তাহলে আমাদের এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ কিন্তু বাইরে কিন্তু আমরা যখন আমাদের যে পরিমাণ আমাদের চাহিদা, এই চাহিদার চেয়েও যখন বেশি পরিমাণ উৎপাদন হয় তখন আমরা কিন্তু দেশের বাইরে পাঠাই দিই, ঠিক আছে? আবার কাঁকড়া একটা খাবারের নাম আছে, আমরা জানি সবাই, আমরা কাঁকড়া অনেকে খাই। এই যে কাঁকড়াটা আছে, এই কাঁকড়াটাও কিন্তু দেশের বাইরে কিন্তু কি হয়, রপ্তানি হয়। দ্যাট মিনস হচ্ছে আমাদের চাহিদার তুলনায় যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা বাইরের দেশে পাঠাই দিই। এবং অনেক প্রোডাক্ট আছে যেই জিনিসগুলো আমাদের দেশের চাহিদা পূরণ করার পরেও অ্যাক্সেস থেকে যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি। যখন কোনো একটা দেশের চাহিদা অনুযায়ী যে পরিমাণ প্রোডাক্টের দরকার তার চেয়েও বেশি পরিমাণ প্রোডাক্ট যখন তৈরি হয়, তখন ওই অতিরিক্ত পরিমাণ প্রোডাক্টটা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে রপ্তানি। এবং রপ্তানির মাধ্যমে কিন্তু আমাদের দেশ বাইরের কান্ট্রিগুলো থেকে মুদ্রা পায়। দ্যাট মিনস হচ্ছে দেশের বাইরে আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম এবং ওই দেশ এগুলো কেনার কারণে আমাদেরকে কি দিল, টাকা প্রদান করলো। তাহলে আমার দেশ কিন্তু বেনিফিশিয়াল হচ্ছে এই জায়গায়। দ্যাট মিনস আমার দেশে অর্থায়নটা বা আমার দেশের যে মানে হচ্ছে যে ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্টটা, এটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে? আবার দেখো, যেমন আমাদের এখন পেঁয়াজের সংকট কিন্তু বাজারের মধ্যে, আমরা জানি পেঁয়াজের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কেন? আমাদের পার্শ্ব দেশ ইন্ডিয়া, যেটা আমাদেরকে পেঁয়াজ দিয়ে সাহায্য করতো, তারা এখন পেঁয়াজ আমাদের এখানের মধ্যে আমদানি, মানে আমরা ওদের দেশ থেকে আমদানি করতে পারতেছি না। ঠিক একইভাবে এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমাদের চাহিদা মোতাবেক আমাদের দেশের মধ্যে নাই। আমার দেশে যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ প্রোডাক্ট যখন থাকে না, তখন আমরা অ্যাক্সেস যে দেশে রয়েছে ওই অ্যাক্সেস থেকে আমরা আমাদের দেশে নিয়ে আসি, আর ওটাকে বলা হচ্ছে আমদানি, অথবা ইংরেজিতে বলা হচ্ছে ইম্পোর্ট। এবং ইম্পোর্ট করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশ থেকে অনেকগুলো টাকা দেশের বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে। এটা কিন্তু আমাদের ইকোনমিক্যাল যে কন্ডিশন বা ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট, এটাকে কিন্তু কিছুটা স্থবির করে দেয়, কিছুটা আমরা নিচে নেমে যাই। তাহলে রপ্তানি করলে দেশের জন্য ভালো না আমদানি করলে দেশের জন্য ভালো? রপ্তানি করলে দেশের জন্য। রপ্তানি করলে দেশের জন্য ভালো। দ্যাট মিনস হচ্ছে আমাদের দেশ যদি আমদানি মনে করো করছে 100 টাকার, ঠিক আছে, এবং রপ্তানি করছে মনে করো 50 টাকা, তাহলে দেশ কি ভালো পজিশনের দিকে আছে না খারাপ পজিশনের দিকে আছে?
স্যার কি বলছেন আরেকবার বলেন তো? ইকোনমিক্যাল প্রবলেম বাড়তেছে কারণ আমরা বেশি আমদানি করতেছি। রাইট, দ্যাট মিনস হচ্ছে আমি অ্যাগেইন বলছি আমাদের দেশ আমদানি করছে 100 টাকার, রপ্তানি করছে 50 টাকার। তাহলে আমাদের দেশ কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশনে ভালো জায়গায় নাই। কেননা কারণ হচ্ছে 50 টাকা চলে যাওয়ার পরে আরো 50 টাকা আমার দেশ থেকে এক্সেস দেশের বাইরে চলে গেছে। দ্যাট মিনস আমরা একটা ঘাটতি বাণিজ্যতে রয়েছি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বাণিজ্য ঘাটতি। এবং তোমাদের কি মনে হয় বাংলাদেশ কি উদ্বৃত্ত বাণিজ্যে আছে নাকি ঘাটতি বাণিজ্যে আছে? বাংলাদেশ কি স্বয়ং সম্পূর্ণ? ঘাটতি। ঘাটতিতে আছে। দ্যাট মিনস স্যার হচ্ছে ঘাটতি। বাংলাদেশ কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এখন পর্যন্ত। সামান্য একটা পেঁয়াজ, এই পেঁয়াজটাও কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত ম্যানেজ করতে পারছে না, ঠিক আছে? আমরা বাজারে দেখতে পাচ্ছি পেঁয়াজ খুব মানে হচ্ছে চড়া দামে বিক্রি হচ্ছে। এই যে একটা বিষয়, এই দুইটা যে বিষয় আছে, একটা হচ্ছে যে আমদানি আর একটা হচ্ছে রপ্তানি, এই দুইটা পার্ট নিয়ে হচ্ছে আমাদের আন্তর্জাতিক অর্থায়ন। দেখো একটু ভালো করে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি। এবার দেখো এই যে আমদানি রপ্তানির সাথে আমাদের বৈদেশিক মুদ্রার একটা বিষয় আছে। দ্যাট মিনস হচ্ছে তুমি যখন বাংলাদেশ থেকে টাকা প্রদান করবে, দ্যাট মিনস আমেরিকা থেকে মনে করো তুমি একটা প্রোডাক্ট ক্রয় করে দেশে আনতেছো, বাংলাদেশ আনতেছো, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমেরিকাকে তোমাকে টাকা প্রদান করতে হবে। তাহলে আমেরিকা কি টাকা নিবে নাকি আমেরিকা ডলার নিবে? অবশ্যই টাকা নিবে না, আমেরিকা নিচ্ছে ডলার। দ্যাট মিনস হচ্ছে তুমি যেই টাকাটা দিচ্ছ সেই টাকাটা ডলারে কনভার্ট হয়ে আমেরিকাতে যাচ্ছে। আবার যখন আমেরিকা আমাদের দেশ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে যাচ্ছে তখন কি করতেছে? তখন যেটা করতেছে সেটা হচ্ছে ওই দেশের থেকে ডলার দিচ্ছে, আমাদের দেশে এসে কনভার্ট হয়ে সেটা টাকাতে কনভার্ট হচ্ছে। দ্যাট মিনস এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে এই জায়গায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার। যে দেশ ইকোনমিক্যাল কন্ডিশনের দিকে যত ভালো সেই দেশের বিনিময়ের হারটা তত বেশি। দ্যাট মিনস হচ্ছে মনে করো আমেরিকার সাথে যদি আমরা আমাদেরকে কম্পেয়ার করি, আমাদের দেশ কিন্তু অনেক নিচে। সেই কারণে আমেরিকান $1 যদি আমরা ক্রয় করতে হয় আমাদের দেশের প্রায় 80 টাকা প্রদান করতে হয়। দ্যাট মিনস 80 টাকা ইকুয়ালস টু $1। বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো বলা হচ্ছে এই যে আমদানি রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি নিয়ে আলোচনাকে বুঝায় এই যে আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে। আন্তর্জাতিক অর্থায়নে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের, তার মধ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে আবার অব্যবসায়ী প্রতিষ্ঠানও রয়েছে, আমদানি ও রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বৈদেশিক বিনিয়োগ ইত্যাদি নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ হওয়ার কারণে, ভালো করে খেয়াল করিও, আমদানি নির্ভর দেশ মানে হচ্ছে আমাদেরকে অনেক কিছুর ক্ষেত্রে আমদানির উপর নির্ভর করতে হয়। দ্যাট মিনস এমন অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমদানি ছাড়া আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ না। ওই জন্য বলছে বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ হওয়ার কারণে প্রতি বছর মেশিনারি, খাদ্য সামগ্রী, কাঁচামাল, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ হতে আমরা আমদানি করে থাকি। অপরপক্ষে বাংলাদেশ হতে রপ্তানি করা হচ্ছে তৈরি পোশাক। আমরা জানি পোশাক শিল্পে আমাদের দেশ পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একক দেশ হিসেবে আমরা পোশাক তৈরিতে দ্বিতীয়। আচ্ছা, আমাদের দেশে খুব উল্লেখযোগ্যভাবে পাট এবং পাটজাত দ্রব্যের একটা প্রচুর পরিমাণে সুনাম রয়েছে। কৃষিজাত দ্রব্যের দিক থেকেও কিন্তু বাংলাদেশ খুব এগিয়ে, কারণ বাংলাদেশের মাটিটা খুবই উর্বর এবং তুমি যদি একটা আম খেয়ে আমের বিচিটা যদি ফেলে দাও, এমনিই ফেলে দাও, সেখান থেকেও দেখা যাচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যেখানের মধ্যে আম গাছ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে যে ঐশ্বরিক প্রদত্ত একটা আমাদের জন্য আশীর্বাদ। তাহলে দেখো কৃষিজাত দ্রব্য ইত্যাদি আমাদের দেশে রপ্তানি হতে আমদানি বেশি করতে হয়। লাইনটা কি বুঝতে পারছো? আমাদের দেশে জি, স্যার। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয়, ফলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। কথাটা ক্লিয়ার? বাণিজ্য ঘাটতি কেন? কারণ হচ্ছে আমদানি বেশি রপ্তানি কম, আর এই জিনিসটাকে বলা হচ্ছে বাণিজ্য ঘাটতি। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ, যেটাকে আমরা রেমিটেন্স বলি, ঠিক আছে? এই জিনিসটা আমাদের কাছে খুবই পরিচিত। আমাদের দেশ থেকে যারা বাইরের কান্ট্রিগুলোতে কাজ করতে যায়, তারা যখন বাইরের যে কারেন্সিগুলো আছে, কারেন্সি মানে মুদ্রা, মনে করো আমাদের দেশ থেকে হয়তোবা ইংল্যান্ডে কাজ করতে গেছে, আমেরিকাতে কাজ করতে গেছে, তারা যখন ডলারটা পাঠাচ্ছে, ওই ডলারটা আমাদের দেশে যখন আসতেছে তখন এটা আমাদের দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বাড়াচ্ছে এবং আমরা ইকোনমিক্যাল কন্ডিশন দিক থেকে স্ট্রং হচ্ছি। আর ওটাকে বলা হচ্ছে রেমিটেন্স। সো রেমিটেন্স যত বাড়বে তত আমাদের দেশ উন্নত হবে। রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং বাণিজ্য ঘাটতি, দেখো আমাদের দেশ যেহেতু বাণিজ্য ঘাটতি, সো বাণিজ্য ঘাটতিটা আমাদেরকে অবশ্যই কমাতে হবে এবং সেটাকে যদি আমরা আস্তে আস্তে বাণিজ্য উদ্বৃত্তের দিকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশ কিন্তু স্ট্রং একটা পয়েন্টে গিয়ে দাঁড়াতে পারবে। সো এই যে বাণিজ্য ঘাটতিটা রয়েছে এটা কিভাবে ব্যবস্থাপনা করা যায়? দ্যাট মিনস ব্যবস্থাপনা বলতে কি, বাণিজ্য ঘাটতিটাকে কমিয়ে বাণিজ্য উদ্বৃত্ততে নিয়ে যাওয়া।
ব্যবস্থা করা যায় তা আলোচনা করা হয়। এছাড়াও বহুজাতিক ব্যবসা বুঝো? মাল্টিন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল বিজনেস বুঝো? এনিবডি? জি স্যার, যেটা যেটা পুরো দেশে বিস্তৃত আছে, যেটার কোম্পানি। পুরো স্যার দেশে না, ইন্টারন্যাশনাল চেইন বিজনেস যেগুলো ওগুলো। ইন্টারন্যাশনাল চেইন বিজনেস কে বলতেছে এটা কথাটা? স্যার কারিন। আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল বিজনেস বলতে হ্যাঁ কারিনেরটা অনেকটা ক্লিয়ার। ইন্টারন্যাশনাল বিজনেস বলতে একটা দেশ যখন একটা বিজনেস প্রতিষ্ঠান যখন একটা দেশের মধ্যে প্রথমে সে ব্যবসা শুরু করছে, যেমন হচ্ছে মনে করুন আমাদের প্রাণ কোম্পানি আমাদের দেশে ব্যবসা শুরু করে সে এখন আমাদের দেশের বাইরে গিয়েও ব্যবসা করতেছে। যখন কোনো কোম্পানি কয়েকটা দেশে বিজনেস করবে তখন সেটাকে বলা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা মাল্টি ন্যাশনাল বিজনেস, ওটাকে বাংলাতে বলা হচ্ছে বহুজাতিক ব্যবসা। তাহলে বলা হচ্ছে এছাড়াও বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম আন্তর্জাতিক অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান বলতে বিভিন্ন মুনাফালোভী প্রতিষ্ঠান, ব্যবসা করতে গেলেই তো মুনাফালোভী হইতে হবে, তাহলে মুনাফালোভী প্রতিষ্ঠান যেগুলো অনেক দেশে ব্যবসায় করে সেগুলোকে বোঝায়। উদাহরণস্বরূপ আমরা ইউনিলিভারের কথা বলতে পারি, বাটার কথা বলতে পারি, ঠিক আছে, ইত্যাদি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন বিভিন্ন দেশের মুদ্রা ব্যবস্থা সম্বন্ধে সাম্যক ধারণা লাভ। যেহেতু তারা বিভিন্ন কান্ট্রিতে বিজনেস করছে সেহেতু প্রত্যেকটা কান্ট্রির মুদ্রা ব্যবস্থা সম্পর্কে তাদের একটা ধারণা থাকতে হবে ও ভিন্ন ভিন্ন দেশে লাভজনকভাবে বিনিয়োগ করা। যেমন আমি তোমাদেরকে বলি, কোকা কোলা একটা কোম্পানি আছে তাই না? কোকা কোলা কোম্পানিটা কিন্তু বহুজাতিক কোম্পানি এবং তোমরা জানো কিনা জানি না, পৃথিবীর যত ব্র্যান্ডেড কোম্পানি আছে সবার মধ্যে ফার্স্ট পজিশনে আছে কোকা কোলা কোম্পানি। দ্যাট মিনস হচ্ছে পৃথিবীর যত ভ্যালুয়েবল কোম্পানি আছে তার মধ্যে ব্র্যান্ড ভ্যালুতে কোকা কোলা কোম্পানি হচ্ছে প্রথম পজিশনে আছে বর্তমানে পৃথিবীতে। তো আমি যদি কোকা কোলা কোম্পানির কথা বলি, একটু দেখো কোকা কোলা কোম্পানি তুমি যদি পৃথিবীর প্রত্যেকটা দেশে যাও, মনে করো প্রত্যেকটা দেশে, মনে করো আমেরিকার কোকা কোলা আর বাংলাদেশের কোকা কোলা কিন্তু সেম টেস্ট না, ঠিক আছে? আবার যদি তুমি ফ্রান্সের কোকা কোলা খাও বাংলাদেশের কোকা কোলার সাথে ম্যাচিং হবে না, আবার ফ্রান্সের কোকা কোলা আমেরিকার কোকা কোলার সাথে টেস্টের সাথে ম্যাচিং হবে না। একটু ভালো করে খেয়াল করলে দেখবা, মানে হচ্ছে এই এশিয়া মহাদেশে যে সকল দেশ আছে, আমরা যারা আছি এশিয়া মহাদেশের মধ্যে, যেমন বাংলাদেশের মানুষরা মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। আবার পৃথিবীর অনেক দেশ আছে যারা টক জাতীয় খাবার পছন্দ করে, আবার অনেক দেশ আছে যারা হচ্ছে তোমার নুনতা জাতীয় খাবার পছন্দ করে। সো একটা কোম্পানি যখন একটা রিজিয়নে ব্যবসা করতে যায় তখন তারা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করে ওই যে দেশে আমি ব্যবসা করতে যাব ওই দেশের মানুষের টেস্টের চাহিদাটা কেমন। যেমন বাংলাদেশের টেস্টের চাহিদা হচ্ছে সুগার, তারা বেশি খায়, তারা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। সো দেখবা আমাদের যত ধরনের বেভারেজ প্রোডাক্ট আছে বা কোল্ড ড্রিঙ্কস বলি যাদেরকে আমরা, ওই কোল্ড ড্রিঙ্কস গুলো সবগুলো মিষ্টি জাতীয়, হয়তোবা সেখানের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার মিশানো হয় কিন্তু সবগুলো মিষ্টি জাতীয়। এটা কিভাবে বুঝবা? কোল্ড ড্রিঙ্কসটাকে কোল্ড না করে নর্মাল করে খাইও, ঠিক আছে, দেখবা ওটা কত মিষ্টি। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে বলছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রতিষ্ঠানে যে ঝুঁকির সৃষ্টি হয় তা কিভাবে ব্যবস্থাপনা করা যায় তা আন্তর্জাতিক অর্থায়নে আলোচনা করা হয়। তাহলে ইন টোটাল আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, একটা হচ্ছে আমদানি এবং আরেকটা হচ্ছে রপ্তানি। এবং এই আমদানি রপ্তানি করতে গেলে আমাদের যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের যে বিষয়টা আছে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বলতে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের একটা হার আছে, ওই হারটাকে বলা হচ্ছে রেট আছে, ওই রেটটাকে বলা হচ্ছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এবং আমাদের এই আন্তর্জাতিক অর্থায়নে বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। গট দ্য পয়েন্ট? জি স্যার। রেসপন্স একটু কম মনে হচ্ছে, বলো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন কোথায়? প্রশ্ন নাই? প্রশ্ন তোমাদের না থাকলে আমি করবো এবার। স্যার, এছাড়াও বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম আন্তর্জাতিক অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই লাইনটা একটু বুঝাইতেন। কি বুঝাবো এই লাইনে বলো, সমস্যাটা মানে কোথায়? এটার মাধ্যমে কিভাবে অর্থায়ন, মানে এটা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বহুজাতিক কোম্পানি যেহেতু বিভিন্ন দেশে, মনে করো আমাদের প্রাণ কোম্পানি বিভিন্ন দেশে ব্যবসা করছে, মনে করো পাশের দেশে ইন্ডিয়াতে ব্যবসা করছে, তাহলে ইন্ডিয়াতে ব্যবসা করলে প্রাণ কোম্পানি যেহেতু মাদার কোম্পানিটা আমাদের বাংলাদেশে, তাহলে টাকাটা কোথায় আসতেছে? বাংলাদেশে আসতেছে না? তারা যদি ইন্ডিয়াতেও ব্যবসা করে ইন্ডিয়া থেকে প্রফিটটা কোথায় যাচ্ছে? বাংলাদেশে আসতেছে না? তাহলে বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের বৈদেশিক কারেন্সিটা বাড়তেছে না? তো বৈদেশিক কারেন্সি বাড়লে তো আমাদের দেশের জন্য এটা উল্লেখযোগ্যভাবে পজিটিভ একটা সাইড।
এই ধরনের যদি আরো কয়েকটা কোম্পানি আমাদের দেশে তৈরি হয়, বহুজাতিক কোম্পানি, যারা বাইরের কান্ট্রিগুলোতে ব্যবসা করে মুনাফাটা আমাদের দেশে আনবে, তাহলে এটা আমাদের দেশের জন্য পজিটিভ সাইন। যার কারণে এই বৈদেশিক মুদ্রা যেহেতু আসতেছে, সো এটা আন্তর্জাতিক অর্থায়নের মধ্যেই আসছে। কি ব্যাপার, সবগুলো এরকম কালো কালো হয়ে আছে কেন? কিরে, কোথায় তোমরা? আমি পিটাবো তোরা একটাকে। মাইর খাইছো কখনো? আর একটা ফ্যান দেখাচ্ছে সিলিং এর মধ্যে। সানিকা, এই মাইমুনা কোথায়? মাইমুনা, বলেন। হ্যাঁ, আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম ভিডিওটা অন করো না, আশ্চর্য ধরনের কথা, ভিডিওটা অন করো। তুমি ক্লাসে আসো নাকি নাই এই জিনিসটা আমি তো দেখতেই পাচ্ছি না। ওকে, রান্নাঘরে গিয়ে কি নাস্তা করতেছো কিনা, নাকি ড্রয়িং রুমে গিয়ে আড্ডা দিচ্ছ, সেটা আমাকে দেখতে হবে তো নাকি? ক্লাসে আসো। এই যে আমাদের ইলমা, ইলমা বেগম মাঝে মাঝে আবার ঘরের কোনায় কোনায় তাকায়। আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছিল, তাই ল্যাপটপ চার্জ দিতে গেছি। আচ্ছা, আমি তোমাদেরকে গতকাল বলে দিয়েছিলাম বিষয়টা, ঠিক আছে? আমি গতকাল বলে দিয়েছি, আজকে অ্যাগেইন বলছি, যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি, তুমি মানে হচ্ছে ক্লাস করার জন্য যেভাবে প্রেজেন্টেবল ভাবে আসতে পারো সেভাবে প্রেজেন্টেবল ভাবে একটু আসবা। আর সেকেন্ডলি হচ্ছে তোমার বাসার মানে হচ্ছে প্লেসটা নির্ধারণ করে তারপর আসো, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদেরকে আমি গতকাল বলে দিয়েছিলাম। এখন কথা হচ্ছে ক্লাসটাকে আমরা তো একটু লাইভলি করতে হবে, ওকে? তো সেই জন্য আমরা যদি সরাসরি থাকতাম তাহলে হচ্ছে ক্লাসের মধ্যে ক্লাস কন্ট্রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ক্লাস কন্ট্রোলটা ভেরি ইম্পর্টেন্ট। এবং কথা হচ্ছে যে তোমাকে যখন আমি দেখব তখন তোমার কাছ থেকে আমি কোয়েশ্চেনটা নিতে সুবিধা হবে, ওকে? যদি তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে, কারো যদি ব্যক্তিগত সমস্যা থাকে আমাকে পার্সোনালি জানাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি তোমাকে বাধ্য করছি না, তবে আমার ক্লাসের সুবিধার জন্য আমি বলছি, আর কিছুই না। আমি কাউকে ব্যক্তিগতভাবে বাধ্য করছি না যে তোমাকে ক্যামেরা অন করে বসতে হবে, ঠিক আছে? বাট ক্লাসের সুবিধার জন্য আমার একটু মানে হচ্ছে রেসপন্সটা পাওয়ার জন্যই তোমাকে আমি জাস্ট হচ্ছে রিকোয়েস্ট করছি, ওকে? সো মাইমুনা, তুমি কি বিষয়টা বুঝতে পারছো? শিওর? ক্লিয়ার তোমার কাছে? জি স্যার। নাফস ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নাফসের কাছে কোশ্চেন, ঠিক আছে? আমার কোশ্চেন হচ্ছে আমদানির চেয়েও যদি রপ্তানি বেশি হয়ে যায়, আমদানির চেয়েও রপ্তানি যদি বেশি হয় তাহলে সেটাকে কি বাণিজ্য বলা হয়? স্যার আমদানি বেশি হলে তো এটা তো বাণিজ্য ঘাটতি, কিন্তু এই ক্ষেত্রে তাইলে কি উদ্বৃত্ত? রাইট, এই ক্ষেত্রে উদ্বৃত্ত বাজেট বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমার নেক্সট, আচ্ছা তোমাকে আর কোশ্চেন করবো না, মাইমুনার কাছে একটু যাই। মাইমুনাকে কোনো কোশ্চেনে করা হয়নি, লাস্ট ক্লাসে নাকি সে প্রথম আসছে আমাদের ক্লাসে, সো আজকে একটু কোশ্চেন করা যাবে। মাইমুনা, তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমরা গত ক্লাসে অব্যবসায়ী অর্থায়ন পড়েছিলাম, মনে আছে? অব্যবসায়ী অর্থায়ন সম্পর্কে আমাকে একটু বলো, এটা দ্বারা তুমি কি বুঝছো অব্যবসায়ী অর্থায়ন থেকে? এবার দেখছো সে এখন বই থেকে বুঝতেছে। মিথিলা বলো, অব্যবসায়ী অর্থায়ন থেকে আমরা কি বুঝছি? তুমি যা বুঝছো তা বলো। তাদের আমি কিছু শুনতে পাই নাই, আরেকবার বলবা? স্যার অব্যবসায়ী প্রতিষ্ঠানের, জি স্যার, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ, মুনাফা অর্জন নয়। ভেরি গুড। যেমন যেমন কি ধরনের প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারবো? হাসপাতাল, থানা, স্কুল হাসপাতাল। প্রতিষ্ঠান। আচ্ছা ঠিক আছে, রিচি, রিচি আমাকে একটু বলো তো দেখি, আমরা গত ক্লাসে যৌথ মূলধনী কোম্পানি পড়ছিলাম তাই না? রিচি শুনতে পাচ্ছো? জি স্যার।
আচ্ছা, আমরা গত ক্লাসে যৌথ মূলধনী কোম্পানি পড়ছিলাম, ওখানের মধ্যে আমরা বন্ড এবং ডিবেঞ্চার পড়ছিলাম। আমি একটু জানতে চাচ্ছি বন্ড এন্ড ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যটা কোথায়? স্যার আমি ভালো করে বুঝি নাই বন্ডার ডিভেঞ্চার। মাইক দিব ধরে একদম। শাহনাজ কোথায়? শাহনাজ, শাহনাজ কি স্যার, আছো এখানে? আছি। হ্যাঁ শাহনাজ, জি আমাকে স্যার। হ্যাঁ শাহনাজ আমাকে একটু বলো তো দেখি স্যার, বন্ড এন্ড ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ আমি বলি। না, আমি তো আপনাকে বলতে বলি নাই। শাহনাজ, জি স্যার বলেন না, বলে আমাদেরকে একটু কৃতার্থ করেন। আমরা গত ক্লাসে মানে হচ্ছে গলা ফাটায় একটা জিনিস বুঝাইছি, ওটার মানে হচ্ছে যে রেসপন্স তো আমি স্বাভাবিক আশা করতেই পারি তোমাদের কাছ থেকে, তাই না? কালকে ক্লাসে আমি ছিলাম না, নেটওয়ার্কের প্রবলেম ছিল। মারিয়া, মারিয়া জি স্যার। বলেন দেখি আমাদের এই হচ্ছে যে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়, বন্ড এন্ড ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কোথায়? স্যার আমি কালকে ক্লাসে ছিলাম না। এই এই অজুহাতগুলো না, এই কথাগুলো আমাকে বলিও না, ঠিক আছে? আই ডোন্ট লাইক ইট। স্যার সত্যি ছিলাম না আমি। ছিলা না, ঠিক আছে, ছিলা না, আমি বুঝতে পারছি। ছিলা না কেন? তোমরা তো এখন ফ্রি আছো, তাই না? মানে হচ্ছে ক্লাস মিস স্যার করিও আমার না। কালকে কারেন্ট ছিল না, নেট এর জন্য ওয়াইফাই আচ্ছা প্রবলেম আচ্ছা, হচ্ছে। এটা আমি গত ক্লাসে মনে হয় ইলমা, আমি গত ক্লাসে এটা সলিউশন মনে হয় হালকা করে বলেছিলাম, তাই না? কি করা লাগবে আমাদের? জি স্যার। আচ্ছা, কি বলছিলাম একবার বলো তো। মোবাইলে এমবি হ্যাঁ, আমরা একটু বলেছিলাম যে আমাদের সুবিধার জন্য, দেখো মারিয়া অথবা যারা কালকে ক্লাস করো নাই নেটের কারণে, দেখো তুমি কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেছো। এখন সেটার রিকভারি তুমি কিন্তু হয়তোবা পাবা, হয়তোবা নাও পেতে পারো, বা পাইলেও গত ক্লাসে মানে একদম হুবহু লাইনগুলো কি আমি আবার আমার মনে রাখা সম্ভব, সেটা বা কি বলছিলাম এটা আমার মনে রাখা সম্ভব? হয়তোবা আমি অন্য কথা বলবো এখন। এখন তাহলে তোমাকে যদি মানে হচ্ছে জানতে হয়, তোমাকে একটু তো মানে হচ্ছে যে স্মার্ট হইতে হবে। তো স্মার্টনেসের একটা পরিচয় দিবা, সেটা হচ্ছে যে মোবাইলে কিছু পারলে ডাটা রাখবা। এটা হচ্ছে মানে একদম ইমার্জেন্সির সময় যাতে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ অরিন, আমার ক্যাপ্টেন গার্ল, বলো জি স্যার বলেন। বলো বলো, তুমি বলবা, আমি শুনবো। ডিভেঞ্চার বন্ড এন্ড হচ্ছে ডিবেঞ্চার সবাই একটু শুনো, অরিন বলছে। জামানতবিহীন, এটাতে কোনো জামানত দিতে হয় না, আর বন্ড হচ্ছে জামানত দিতে হয়। আর একটু ডিটেইলস বলো, আমরা কিছুই বুঝি না, মানে কেন জামানত দিতে হয় না, কোন ধরনের প্রতিষ্ঠান, এই কথাগুলো একটু বলো। কোন ধরনের প্রতিষ্ঠান বেসিক্যালি ডিবেঞ্চার বিক্রি করতে পারবে, কোন ধরনের প্রতিষ্ঠান শুধু বন্ড বিক্রি করতে পারবে, নাকি ইচ্ছা মতো করতে পারবে? এটা কি ঐচ্ছিক, মানে তুমি ইচ্ছা করলে বন্ড অথবা ইচ্ছা করলে ডিবেঞ্চার বিক্রি করতে পারবে? হ্যাঁ বলো। যাদের সুনাম বেশি তারা ডিবেঞ্চারটা, আর যেসব প্রতিষ্ঠান নতুন বা যাদের সুনাম কম, পরিচিতি কম, তারা বন্ডটা বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা আইডি নাম্বার 2, আইডি নাম্বার 2 কি আছো? হ্যাঁ সানিকা, সানিকা কি বুঝতে পারছো অরিন কি বলছে? সানিকা তুমি বুঝছো অরিন কি বলছে? জি স্যার বুঝছি। বলতে পারবা বন্ড এন্ড ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি? বুঝি নাই, বলতে পারবা? দেখছো, মানে হচ্ছে আমরা বুঝছি কিন্তু আমরা বলতে পারবো, এটা কি ধরনের কথা হলো? তোমরা আরেকটু মনোযোগী হও, ঠিক আছে? আরেকটু মনোযোগী হও, আমি আবার বলছি, আরেকবার শুনো সবাই, যারা এখন হাউসে আছো সবাই একটু শুনো। সেটা হচ্ছে ডিবেঞ্চার হচ্ছে 4 ওয়ার্ডের, বন্ড হচ্ছে 2 ওয়ার্ডের। বন্ড মানে হচ্ছে 2 ওয়ার্ড, বন্ড দেখো বানানটা দেখলে তোমরা দেখবা 2 ওয়ার্ড। ডিবেঞ্চার হচ্ছে 4 ওয়ার্ডের। আমরা এইভাবে একটু মনে রাখি, এটা সহজের জন্য বলছি, আর কিছুই না। বন্ড হচ্ছে যে 2 ওয়ার্ডের, দ্যাট মিনস তাদের পাওয়ার কম, তাদের শক্তি কম, তাদের সুনাম কম, তারা কম, অলওয়েজ কম। আর ডিবেঞ্চার 4 ওয়ার্ডের, দ্যাট মিনস তাদের পাওয়ার বেশি, সুনাম বেশি, শক্তি বেশি, টাকা বেশি, ঠিক আছে? সো যাদের মার্কেটের মধ্যে পাওয়ার বেশি, যাদের সুনাম বেশি, যারা বড় কোম্পানি, তারা সাধারণত ডিবেঞ্চার বিক্রি করবে। আর যারা মার্কেটে মাত্র নতুন আসছে, সুনাম তেমন একটা নাই, মানে মরা মরা অবস্থা, তারা সাধারণত বন্ড বিক্রি করে তাদের লোন গ্রহণ করবে বা ঋণ গ্রহণ করবে। দুইটাই হচ্ছে ঋণপত্র, বন্ড এন্ড ডিবেঞ্চার দুইটাই ঋণপত্র। একটা হচ্ছে বড় কোম্পানিগুলো যাদের সুনাম বেশি তারা বিক্রি করতে পারে, আর একটা হচ্ছে ছোট কোম্পানি যাদের সুনাম কম তারা বিক্রি করতে পারে। তাহলে বন্ড কারা বিক্রি করবে? যাদের সুনাম কম। তাহলে যাদের সুনাম কম তাদেরকে কেউ ঋণ দিতে হলে
অবশ্যই তার বিপরীতে জামানত গ্রহণ করবে। জামানতটা কি জিনিস? জামানতটা হতে পারে অর্নামেন্টস, হতে পারে জায়গা সম্পত্তির দলিল, হতে পারে যে কোনো ধরনের সম্পত্তি। দ্যাট মিনস হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাও, তুমি তেমন একটা মানে হচ্ছে যে সুনামধারী না অথবা তেমন একটা শক্তিশালী না মার্কেটে, তখন আমি তোমাকে বলবো যে স্যার আপনি যে আমার কাছ থেকে ঋণ নিতে চাচ্ছেন তার বিপরীতে আমাকে কোনো একটা সম্পত্তি দিতে হবে, কারণ আপনি যদি কোনো কারণে লস খান তাহলে যাতে আমি এই সম্পত্তিটা বিক্রি করে আমি আমার ওই টাকাটা সংগ্রহ করতে পারি, আপনার পেছনে পেছনে আমি ঘুরতে পারবো না। তাহলে দেখো তুমি আজকে দুর্বল কোম্পানি বিধায় তোমাকে এই জামানতটা আমাকে প্রদান করে তোমাকে ঋণ নিতে হচ্ছে। তাহলে তুমি তার বিপরীতে আমাকে যে কাগজটা দিবা ওই কাগজটার নাম হচ্ছে বন্ড। আর আজকে যদি তুমি একটা বড় কোম্পানি হতে, প্রাণ কোম্পানি, পিএইচপি কোম্পানি বা স্কয়ার কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে মানে প্রফিটের কোনো শেষ নাই তাদের, এবং এই ধরনের কোম্পানিগুলো বেসিক্যালি অনেক মানে শক্তিশালী কোম্পানি হিসেবে তৈরি হয়। সো এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যখন তারা ঋণ নিতে যায় তখন ওই ঋণ দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ঋণদাতা থাকে, মানে সবাই তাদেরকে ঋণ দিতে চায়। কেন? কারণ তাদেরকে ঋণ দিলে কোনো ধরনের রিস্ক নাই, যেহেতু বড় কোম্পানি, সো তাদের লস হওয়ার সম্ভাবনা কম, তাদের সুনাম ভালো। ওকে, যেমন আমরা আমাদের সমাজেও দেখি মানে যেই সকল ব্যক্তিবর্গরা একটু শক্তিশালী পাওয়ার দেখবা সবাই তাদের মানে সে ভুল করলেও সবাই বলে যে না উনি শুদ্ধ করছে, ঠিক আছে, সবাই তাকে মানে হচ্ছে ওয়েলিং করে। ওকে, মানে হচ্ছে মানে ও যা বলে তাই রাইট। আর যারা একটু দুর্বল প্রকৃতির মানুষ তাদেরকে সবাই পিষে মেরে ফেলে, এই ধরনের অবস্থা। ঠিক একইভাবে বড় বড় কোম্পানিগুলো যেটা হয় সেটা হচ্ছে বড় বড় কোম্পানিগুলো সাধারণত ডিবেঞ্চার বিক্রি করার মাধ্যমে তাদের ঋণটা সংগ্রহ করে। আর যারা ছোট কোম্পানি তারা সাধারণত কিসের মাধ্যমে ঋণ সংগ্রহ করে? বন্ডের মাধ্যমে। বন্ডের মাধ্যমে। মারিয়া, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। শাহানাজ, জি স্যার। কারো কোনো সমস্যা আছে? এই সানিকা আইডি নাম্বার 2 সমস্যা আছে? না স্যার। এবার বলতে পারবা? পারবো। বলো। সানিকার বাড়ি কোথায়? তার বাড়ি ফেনী। ফেনী। ফেনী ল্যাঙ্গুয়েজ জানো? কিছুটা। ঠিক আছে, আনে কোন তাইলে চাই। কোন কোন আঙ্গ সময় কম তো তাড়াতাড়ি কোন। ডিভেঞ্জার হচ্ছে শক্তিশালী আর বন্ড হচ্ছে কম। স্যার কিভাবে বুঝে বলবো? ওই যে ওই জন্যই তো তোমাকে তোমার ফেনীর ল্যাঙ্গুয়েজে কথা বললাম, তুমি লোকাল ভাষায় বলো, আমার কোনো আপত্তি নাই। আমি জাস্ট জানতে চাচ্ছি তোমার কাছ থেকে, আমার মনে হচ্ছে তোমার মধ্যে একটা জড়তা আছে, ওই জড়তাটা কাটানোর দায়িত্ব তো আমার, তাই না, অ্যাজ এ টিচার হিসাবে। ওই জন্যই তোমাকে কোশ্চেনটা করা। ওকে, বড় হচ্ছ না, স্মার্ট হইতে হবে তো, এখন আর জড়তা থাকলে কাজ হবে না, জড়তাটা এবার ভেঙে সামনের দিকে আসতে হবে। বলো, মানে বন্ডার ডিভেঞ্চারটা একটু বুঝাও আমাকে। বন্ড হচ্ছে শক্তিশালী বন্ড, যাই বেশিরভাগ যেসব কোম্পানি একটু সুনামধারী শক্তিশালী ওইসব কোম্পানি থেকে বন্ড ঋণ পাবে। আর না বন্ড না স্যার, ডিভেঞ্জার। আর বন্ড যেটা একটু দুর্বল কোম্পানি ওইসব থেকে ঋণ পাবে। তো বন্ড সাধারণত ঋণ দিতে গেলে বন্ডকে জামানত দিতে হবে, আর ডিভেঞ্চারকে জামানত দিতে হবে না। ডিভেঞ্চার কে মানে ডিভেঞ্চার হচ্ছে যে একটা কাগজ। ডিভেঞ্চার এন্ড বন্ড আমরা যেটা বললাম এই দুটোটাই হচ্ছে একটা কাগজ যেটাকে আমরা ঋণপত্র বলি, ঠিক আছে। তো বলা হচ্ছে যে একেবারে যদি একদম সলিড শুদ্ধভাবে তুমি বলতে চাও তাহলে হচ্ছে বেসিক্যালি যেই ঋণপত্রের বিপরীতে আমাদেরকে কোনো ধরনের জামানতবিহীন আমরা ঋণ গ্রহণ করতে পারি, জামানতবিহীন ঋণ গ্রহণ করতে পারি তাকে আমরা ডিভেঞ্চার বলবো। আর যেই ঋণপত্রের বিপরীতে আমরা কি করতে পারি, জামানত প্রদানের মাধ্যমে ঋণ গ্রহণ করতে হয় তাদেরকে আমরা বন্ড বলি, তাকে বন্ড বলি। একদম ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা যাতে আমাকে পুরো ইন্টার লাইফ আর কখনো বলতে না হয়, আশা করে তোমাদের ক্লিয়ার হয়েছে। জি স্যার। মানে আমি বললাম এবার শুধু আমি তোমাদের কাছ থেকে মাঝে মাঝে জিজ্ঞেস করব, পড়া ধরবো, ঠিক আছে। ফিন্যান্সের মধ্যে এমন অনেকগুলো বিষয় আছে যেগুলোর কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার না হয় তাহলে ফিন্যান্স পড়ার কোনো মাহাত্ম্য নাই, তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। আর ফিন্যান্স আমি প্রথম দিনেই বলছি তোমরা হচ্ছে ফিন্যান্স হচ্ছে ভালো স্টুডেন্টদের, দ্যাট মিনস তুমি ফিন্যান্স পড়ছো মানে তুমি হচ্ছে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওকে, এবং তুমি নিজেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভাবতে হবে, না হইলেও ভাবতে হবে, কারণ তোমাকে ব্রিলিয়েন্ট হইতে হবে, তোমাকে বেস্ট স্টুডেন্ট হইতে হবে। ওকে, আর সেই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিন্যান্সের প্রতিটা টার্মস
ভালো করে জানতে হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। ভালো করে জানা বলতে ক্লিয়ার থাকা, এটা সম্পর্কে আমি অনেক কিছু জানি, বিষয়টা এরকম না। আমি জিজ্ঞেস করলাম, অরেনকে আমি জিজ্ঞেস করলাম, অরেন তুমি কোন কোন সাবজেক্ট ভালো পারো? অরেন বললো স্যার আমি ফিনান্স ভালো পারি, স্ট্যাটিস্টিক্স ভালো পারি, অ্যাকাউন্টিং ভালো পারি, ম্যানেজমেন্ট ভালো পারি। কিন্তু যে কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন করতেছি অরেন একটাও পারতেছে না। তাহলে কোনো সাবজেক্টে সে ভালো পারে না, এই ধরনের পারার দরকার নাই যে স্যার আমি একটা সাবজেক্ট ভালো পারি, সেটা হচ্ছে লাইলা ম্যাডামের বাংলা। ঠিক আছে? অরিনের খুব কাছের মানুষ, তাই না অরিন? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আপনি লাইলা, কিভাবে জানেন? আমি কি করে জানি? ম্যামকে জিজ্ঞেস করি আমি কি করে জানি। আচ্ছা না, তো আমাকে আপনার কথা বলছে, কিন্তু আপনি যে জানেন ওটা জানতাম না। কি বলছে আমার কথা তোমাকে? না, এভাবে ছোটখাটো অত কিছু বলে নাই। আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে, তো তুমি বাংলাটা খুব ভালো জানো, হ্যাঁ ম্যাডাম বাংলা চমৎকার পড়ায় এবং তুমি বাংলাটা খুব ভালো জানো, ওকে, এবং বাংলা থেকে তোমার সকল কোয়েশ্চেন করছি তুমি কারেক্ট আনসার করছো, এটাই হচ্ছে মানে হচ্ছে সার্থকতা। সব সাবজেক্ট যে ভালো পড়তে হবে এমন কোনো কথা নাই, তুমি যেটা পারো, মনে করো তুমি একটা অধ্যায় ভালো করে পড়ছো, যে স্যার এই অধ্যায় থেকে আপনি যত কোয়েশ্চেন করেন আমি পারবো, এটাই হচ্ছে তোমার এক্সপার্টনেস। তুমি সবই পড়ে ফেলছো কিন্তু কিছুই পারো না, ওই ধরনের এক্সপার্টনেসের দরকার নেই। ওকে, যা পড়বা পড়ার মতো পড়বা। আমার কথা হচ্ছে সারাদিনে তুমি 2 ঘন্টা পড়াশোনা করছো, ওই 2 ঘন্টা যাতে সলিড পড়াশোনা হয়, ওখানের মধ্যে যাতে অন্য কিছুই না ঢুকে, ফেসবুকিং, স্টার জলসা, জি বাংলা কিছুই না ঢুকে। ওই 2 ঘন্টা হইতে হবে শুধুমাত্র তোমার পড়ার জন্য। ওকে, আর একটা বিষয় হচ্ছে ঘড়ি ধরে পড়াশোনা করার দরকার নাই, ঘড়িকে টার্গেট না করে পড়াশোনাকে টার্গেট করেন। ঘড়িকে টার্গেট করলে বারবার ঘড়ির দিকে মনোযোগ যাবে, যে কখন 12টা বাজবে আমি পড়া থেকে উঠবো, কখন 2টা বাজবে আমি পড়া থেকে উঠবো, এই টাইপের একটা টেন্ডেন্সি থাকবে। তুমি টার্গেট করবা পড়াশোনাকে, যে আজকে আমি এই 5টা প্রশ্ন কমপ্লিট করে উঠবো, সেটা যদি 5 মিনিট হয় 5 মিনিট পরে উঠে যাব, সেটা যদি 2 ঘন্টা হয় 2 ঘন্টা পরে উঠবো। দ্যাট মিনস টার্গেট করবা পড়াশোনাটাকে, কখনো ঘড়িটাকে না। পারলে ঘড়ি বাদ, শুধুমাত্র পড়াশোনাকে টার্গেট করো, প্রথম থেকে একটু সিনসিয়ার থাকো, দেখবা পড়াশোনাটা অনেক ইজি হয়ে যাবে। প্রথম থেকে তোমরা যদি সিনসিয়ার থাকো, ছেলেরা কিন্তু অনেক বেশি সিনসিয়ার, হ্যাঁ ওদের ক্লাসগুলো নিয়ে চমৎকার, মানে রেসপন্স ভালো, খুব মনোযোগ সহকারে বুঝে। সো কেন জানি মনে হচ্ছে বিগত সালের স্ট্যাটিস্টিক্স এবার ছেলেরা হয়তোবা ভাঙতে পারে, হয়তোবা, তবে আমার কেন জানি মনে হচ্ছে তোমরা ভাঙতে দিবা না। ওকে, বিগত সালে আমাদের বিজনেসের মধ্যে মেয়েরা অলওয়েজ ভালো, তোমরা মানে খোঁজ খবর নিলে দেখবা মেয়েরা অলওয়েজ ভালো, মানে তাদের পারফরমেন্স অলওয়েজ ভালো। কিন্তু এবার ছেলেগুলো দেখে কেন জানি আমার এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে মেয়ে ভালো না ছেলে ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে ছেলেদেরকে একবার বললে যেটা হয়, মেয়েদেরকে এটা 2-3 বার বলার পরেও এই ইনস্ট্রাকশনটা তারা ফলো করে না, অনেক সময় দেখা যায়। গত ক্লাসে বন্ড ডিভেঞ্চার পড়াইছে, আজকে বন্ড ডিভেঞ্চার বলতে পারতেছে না, অনেকে ক্লাস করে নাই, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো নাই। হ্যাঁ, সো আমি কি বুঝাতে চাচ্ছি ক্লিয়ার তোমাদের কাছে? আমি বুঝাতে চাচ্ছি ছেলে মেয়ে দুইজনেই সমান তালে যেতে হবে, যাতে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ওকে, তোমরা তোমাদের সাথে লড়াই করবা। জি স্যার। ওকে, আর পারলে আগের স্ট্যাটিস্টিকটা যাতে বজায় থাকে, ওরা যাতে এবার এগিয়ে না যেতে পারে আর কি। ওকে, জি তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কোনো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন তো নাই আছে? আচ্ছা আচ্ছা। ওকে, ভালো থাকি।